বাবার কাছে জানতে চায় তাকে নজর রাখতে বলছে কেন। সিকান্দার মির্জা মেয়েকে বলে এখান থেকে ওদের নিয়ে পালাতে এবং লুকিয়ে থাকতে হবে, অনেক টাকা লাগবে। তাই এখান থেকে যাওয়ার আগে প্রিন্সের রুমে থেকে টাকা ও কিছু অলংকার নিবে, যাতে ওদের লুকিয়ে থাকার সময় না খেয়ে থাকতে না হয়। মেহেক প্রিন্সের টাকা চুরির বিষয়ে আপত্তি করলে সিকান্দার মির্জা কেঁদে বুক ভাসিয়েছিল। সে মেয়েদের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছেন, কিন্তু মেয়েরা তাকে বুঝতে চায় না। এর থেকে তার মৃত্যু ভালো। বাবার কথা শুনে মেহেক দুর্বল হয়ে পড়ে, তাই তো বাবার কাজে বাধা দেয়নি। এদিকে প্রিন্স সিকান্দার মির্জাকে চুরি করতে দেখে মাথা রাগ চেপে গেল। এই লোককে এখন পর্যন্ত শাস্তি না দিয়ে ছেড়ে রেখেছে মেহেকের জন্য, না হলে কবেই এর পেট থেকে কথা বের করে কুমিরের খাদ্য বানাতো। তাছাড়া অতি খুশিতে মেহেককে কথা না দিলে এ লোক বাড়িতে ঢোকাতো দূরে থাক, বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারত না। হয়তো এর জন্য জ্ঞানীগুণীজন বলে সময় থাকতে সাবধান হতে। সেদিন অতি খুশি, আজকে মনে হচ্ছে কাল হয়ে দাঁড়াতে যাচ্ছে। না হলে এই লোক মেয়েকে দেখার নাম করে নিজের স্বার্থ সিদ্ধি করতে এসেছে, তা জেনেও ছাড় দেওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। তবে যা হয়েছে সেসব বাদ দিয়ে নতুন করে হিসেব কষতে হবে। এই লোককে কোনো মতেই ছাড় দেওয়া যাবে না। আজকে আমার রুমে এবং লকারে হাত দেওয়ার জন্য ওইকে চরম মূল্য দিতে হবে। প্রিন্স কথাটা ভাবে, এই সিকান্দার মির্জার বলে হুঙ্কার দেয়। প্রিন্সের আওয়াজ শুনে সিকান্দার মির্জা পিছনে তাকিয়ে প্রিন্সের রাগে লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে ভয় কেঁপে ওঠে। সিকান্দার মির্জা ভাবতে পারেনি হাতে নাতে ধরা খাবে। সে তো ভেবেছিল টাকা ও অলংকার নিয়ে লুকিয়ে রেখে প্রিন্সের অপেক্ষা করবে, তারপর প্রিন্স এলে তার প্ল্যান মতো কাজ করবে। কিন্তু এখন কি হবে? বিড়বিড় করে কথাটা বলে ঢোক গিলে। অন্যদিকে প্রিন্স বিদ্যুতের গতিতে সিকান্দার মির্জার কাছে গিয়ে তার শার্টের কলার ধরে বলল, শুয়ারের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার লকারে হাত দেওয়ার? আমার বাড়িতে থেকে আমার ক্ষতি করার স্বপ্ন দেখিস? সিকান্দার মির্জা প্রিন্সের কথা শুনে বললেন, ছি বাবা, শ্বশুরকে এভাবে কেউ গালি দেয়? আমি না তোমার গুরুজন? সিকান্দার মির্জার কথা শুনে প্রিন্স রেগে বলে, শ্বশুরের গোষ্ঠী গিলাই, তোর মতো লোক আমার কিচ্ছু হতে পারে না, আর হলেও তাদের এই প্রিন্স কোনায় ধরে না। প্রিন্সের কথা শুনে সিকান্দার মির্জা বললেন, কিন্তু বাবা, তোমাকে যে আমার গুনায় ধরতে হবে। শত হলেও আমি তোমার সন্তানের নানা বলে কথা। সিকান্দার মির্জার কথা শুনে প্রিন্স এক মুহূর্ত দেরি না করে তার কলার ধরে হিড়হিড় করে টেনে হিঁচড়ে নিচের দিকে নিয়ে যাচ্ছে। সিকান্দার মির্জা প্রিন্সের কাছ থেকে ছাড়া পেতে দস্তাদস্তি শুরু করেছে, কিন্তু প্রিন্সের গায়ের শক্তির সাথে পেরে উঠছে না। প্রিন্স তাড়াহুড়ো করে সিকান্দার মির্জাকে বাড়ির পেছনে ওর আস্তানায় নিয়ে যেতে যাচ্ছে, যাতে মেহেক না দেখে। আজকে এই লোককে প্রিন্স শাস্তি না দিয়ে ছাড়বে না, এতে যা করতে হয় করবে। সবচেয়ে বড় কথা, তার পরিবারের মৃত্যুর সাথে এ জড়িত ছিল। এটা তো প্রিন্স জানে, কিন্তু কতটুকু জড়িত ছিল তা জানে না। আর বাবার মৃত্যুর জন্য কে দায়ী তাও জানতে হবে। একে বন্দি করে সে তথ্য বের করতে হবে। সেজন্য টেনে হেঁচড়ে নিয়ে আসে। প্রিন্স হলরুম দিয়ে সিকান্দার মির্জাকে নিয়ে যাচ্ছিল। সেই সময় মেহেক প্রিন্সের সামনে এসে দাঁড়ায়। প্রিন্স মেহেককে দেখে বলে, সামনে থেকে সরে দাঁড়াও যান। মেহেক প্রিন্সের সামনে থেকে না সরে বলল, আপনি আমার বাবার কলার চেপে ধরে আছেন কেন? আর বাবাকে টেনে হেঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বাবাকে। প্রিন্স মেহেকের কথা শুনে রেগে বলে, তুমি এসবের মধ্যে এসো না। এই লোক কি তা তুমি জানো না জান? আর এর সাহস হয় কি করে আমার লকারে হাত দেওয়ার? মেহেক প্রিন্সের কথা শুনে চমকে যায়। তার মানে বাবা ধরা পড়ে গেছে, কিন্তু প্রিন্স কখন এলো? তাছাড়া আমি তো গেটের সামনে দাঁড়িয়ে নজর রাখছি। তবে যাই হোক, এই মুহূর্তে আমাদের প্ল্যান মতো কাজ শুরু করতে হবে। কথাটা ভেবে মেহেক প্রিন্সকে বলে, দেখুন, বাবা যাই করুক না কেন, তার জন্য আপনি এমন আচরণ করতে পারেন না। ছাড়ুন বাবাকে। প্রিন্স মেহেকের কথা শুনে বলে, দেখো জান, আজকে আমার জন্য একটা বিশেষ দিন। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। তুমি আমার কাছে বাধা দিতে এসো না। নিজের রুমে যাও। আমি কোথাও যাচ্ছি না। যেভাবে ধরে আছেন তাতে বাবার কষ্ট হচ্ছে। আপনি ছাড়েন আমার বাবাকে। মেহেকের কথা শুনে সিকান্দার মির্জা কাঁদো কাঁদো সুরে ফেসফেসিয়ে বলে, শেষ বয়সে মেয়ের জামাইয়ের কাছে অপমান হওয়া বুঝি আমার কপালে ছিল? এদিন দেখার আগে আমার মরণ হলেই ভালো হতো। মারে দেখ,
তোর বর আমাকে কিভাবে চেপে ধরছে, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। মেহেক প্রিন্সের কাছ থেকেও ওর বাবাকে ছাড়াতে চেষ্টা করলে প্রিন্স রেগে চিৎকার করে বলল। মেহেক নিজের রুমে যাও, না হলে তোমার জন্য ভালো হবে না। প্রিন্সের চিৎকার শুনে মন দোতলায় থেকে দৌড়ে নিচে এসে বলল। কি হয়েছে ভাইয়া? কথাটা বলে ভালো মতো তাকিয়ে দেখে ওর প্রিন্স ভাইয়া বাবা নামের লোকটার কলার চেপে ধরেছে। মন বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। এদিকে প্রিন্স কিছু বলতে যাবে তার আগেই মেহেক নিজের কোমরে থেকে পিস্তল বের করে। এদিকে প্রিন্স মেহেকের হাতে পিস্তল দেখে চমকে উঠল, তবে তা মেহেককে বুঝতে না দিয়ে বলল। হেই, এটা কার? তুমি এটা কোথায় পেলে? হাত থেকে ফেলো এটা। প্রিন্সের কথা শুনে মেহেক মুচকি হেসে বলল। কেন এটা দেখে ভয় করছে? ভাবছেন আপনাকে গুলি করে দিব? প্রিন্সের সত্যি ভয় লাগছে, তবে এজন্য নয় যে মেহেক ওকে গুলি করতে চেয়েছে। প্রিন্স ভয় পাচ্ছে তার আলাভোলা বইয়ের এমন পরিবর্তন দেখে। প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে বলল। জান, এটা বাচ্চাদের খেলার জিনিসটা, ভুলে চাপ লেগে গেলে তোমার কোথাও লেগে যেতে পারে। এটা হাত থেকে ছাড়ো সোনা। আমি কখন বললাম এটা বাচ্চাদের খেলার জিনিস? আর আমি এটা ফেলছি না। আপনি নিজের ভালো চাইলে আমার বাবাকে ছেড়ে দিন। কখনোই না। আর মেহেক, তুমি কি ভুলে যাচ্ছ আমি কে? তোমার এই কাজের জন্য তোমাকে কত বড় মূল্য দিতে হবে তা বুঝতে পারছো না। আমাকে মারবেন না, আমার বোনকে কিছু করবেন না, এটাই বলবো ভেবেছেন তো? ইস, সত্যি আপনার কথা শুনে ভয় পেয়েছি। কথাটা বলে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে নিজের পেটে পিস্তল ধরে। এটা দেখে প্রিন্স আতকে উঠল। সিকান্দার মির্জাকে ছেড়ে মেহেকের কাছে যেতে নিলে মেহেক পিছনে সরে গিয়ে বলে। মিস্টার মাফিয়া, ভুলেও আমার কাছে আসবেন না, তাহলে আমার পেটে গুলি করে দিব। এই মেয়ে চুপ, কি সব উল্টাপাল্টা বকছো? আমি যে উল্টাপাল্টা বকছি না তার প্রমাণ চান তো দেখিয়ে দেই। কথাটা বলেই মেহেক নিজের পেটে পিস্তল চেপে ধরে। তা দেখে প্রিন্সের চোখে মুখে আতঙ্ক ছেয়ে যায়। মেহেকের দিকে তাকিয়ে রেগে বলে। মেহেক, পেট থেকে ওটা সরিয়ে নাও, আমাদের বাচ্চার ব্যথা লাগছে। তুমি একজন মা হয়ে এমন করছো কিভাবে? বাচ্চা থাকলে তো ব্যথা পাবে। কিন্তু মেহেক তো জানেই না নিজের অজান্তে নিজের বাচ্চার ক্ষতি করার হুমকি দিচ্ছে। মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে বলল। আপনার বাচ্চা ব্যথা পেলে আমি কি করব? আর নিজের বাচ্চার কথা ভাবছেন যে বাচ্চা এখনো পৃথিবীতে আসেনি, কিন্তু আমার সামনে আমার জলজান্ত বাবাকে মারতে চান। তাহলে একবার ভেবে দেখুন আমার কাছে কেমন লেগেছে। প্রিন্স মেহেকের পেটের দিকে তাকিয়ে বলল। তুমি আগে ওটা সরাও। মেহেক, আবার বাচ্চার কিছু হলে আমি কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবো বলে রাখছি। ভালো চাও তো আমার কথা শুনো। মুন এতক্ষণ বোন ও প্রিন্সের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে এখানে কি হচ্ছে। মুনের কাছে মনে হচ্ছে তার বাবা নামের লোকটা এমন কিছু করেছে যার জন্য ভাইয়া ক্ষেপে গেছে, আর আপু ভাইয়াকে শান্ত না করে আরও রাগিয়ে দিচ্ছে। কথাটা ভেবে মন মেহেককে বলল। আপু, ভাইয়ের কথা শোনো, ফেলে দাও ওটা। মেহেক মনকে জোরে ধমক দিয়ে বলল। চুপ, ভয়ের চামচা। যেটা বুঝিস না সে বিষয়ে কথা বলতে আসবি না। মুন মেহেকের ধমক খেয়ে চুপসে গেছে। এদিকে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে ইশারায় নিচে থেকে দোতলায় ওঠার সিঁড়ির পাশের রুমটি দেখিয়ে বলল। ভালো চান তো ভেতরে চলুন। প্রিন্স মেহেকের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল। তুমি আমাকে হুকুম করছো? এই প্রিন্সকে? তোমার কি পরিণতি হতে পারে তা কল্পনা করেছো তো? মন প্রিন্সকে রেগে যেতে দেখে সাহস করে মেহেকের ধমক খাওয়ার পরেও পিস্তল কেড়ে নিতে গেলে সিকান্দার মির্জা ওকে ধরে নিচে সিঁড়ির পাশের রুমে আটকে রাখে। সিকান্দার মির্জা বড় মেয়েকে বলল, এটা না করলে তোর কাজে ব্যাঘাত ঘটাতো মন। মেহেক বাবার কথায় সম্মতি দিল। বোনকে পরে বুঝিয়ে বলবে, আর আদর করলেই রাগ ভেঙে যাবে। আগে এই রাক্ষসটাকে শাস্তা করতে হবে। কথাটা ভেবে প্রিন্সের দিকে তাকিয়ে পিস্তলের ট্রিগার চেপে ধরে বলল। পরিণতি কি হবে তা পরে ভাববো, কিন্তু এই মুহূর্তে আপনি আমার কথা না শুনলে ট্রিগার আর একটু চেপে ধরলেই ঠুস শব্দ হবে। তারপর কি হবে বুঝতেই পারছেন। জান, তুমি এমন করো না, আমাদের বাচ্চাটা ব্যথা পাচ্ছে। মেহেক প্রিন্সের কথা শুনে বিরক্ত হয়ে বলল। তা আপনি আমার কথা শুনতে চাচ্ছেন না তো? কথাটা বলে ট্রিগারের চাপ বাড়াতে যাবে, তার আগে প্রিন্স কাকুতি মিনতি করে বলল। আমি যাচ্ছি, তবু তুমি ট্রিগার থেকে হাত সরিয়ে নাও। তুমি যা বলবে তাই হবে, তবু নিজের ক্ষতি করো না। মেহেক প্রিন্সকে ভয় দেখিয়ে রুমের মধ্যে নিয়ে বলে। এই বাড়িতে থাকা আপনার সব গার্ডদের 10 মিনিটের মধ্যে
গার্ড কোয়ার্টারে উপস্থিত হতে বলেন। প্রিন্স মেহেকের কথা শুনে হতবাক হয়ে গেছে। এ মেয়ে কি চাচ্ছে? ওর নিজের ভুলের জন্য 3টি জীবন হুমকির মুখে পড়বে, তা এখন বুঝতে পারছে না। তবে যখন বুঝবে অনেক দেরি হয়ে যাবে। প্রিন্স কথাটা ভেবে মেহেকের দিকে তাকিয়ে বলল। এটা সম্ভব নয়। মেহেক আবারও ট্রিগার চেপে বলে। তাহলে কি আর করার? প্রিন্স মেহেককে বাধা দিয়ে বলল। এই থামো থামো, আমি সবাইকে ফোন করছি। সাথে গেটের দারোয়ানকেও আসতে বলেন। প্রিন্স একে একে গার্ডদের ফোন করে বলল। আর্জেন্ট মিটিং আছে, সবাই কোয়ার্টারে 10 মিনিটের মধ্যে উপস্থিত হবে। প্রিন্সের কথা শেষ হলে মেহেক এক হাত দিয়ে ওর কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে বাবাকে বলল। বাবা, একে টাইট করে বেঁধে ফেলো। মেহেক প্রিন্সকে নিজের ইশারায় নাচাতে পেরে দারুণ মজা লাগছে। একটা মাফিয়াকে নকল বাচ্চার ভয় দেখিয়ে এতটা কাবু করতে পারবে তা ভাবেনি। এদিকে সিকান্দার মির্জা মেয়েকে বলল। একে গুলি করে দে। মেহেক বাবার কথা শুনে আঁতকে উঠে বলল। না। সিকান্দার মির্জা অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। তার তাকানো দেখে মেহেক বলল। একে গুলি করলে শব্দ পেয়ে গার্ডরা এসে পড়বে, তাই কথা না বলে তুমি জলদি একে বেঁধে ফেলো। সিকান্দার মির্জা দেখলো তার মেয়ের কথায় যুক্তি আছে, তাই জলদি রশি এনে টাইট করে প্রিন্সকে বেঁধে ফেলে। মুখে কাপড় ঢুকিয়ে দেয় যাতে শব্দ করতে না পারে। প্রিন্সের কাছে আজকে নিজেকে খুব অসহায় লাগছে। শুধুমাত্র বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তাকে নিজেকে স্বেচ্ছায় বন্দিত্ব মেনে নিতে হচ্ছে। কারণ পেটে গুলি করলে মেহেক বেঁচে গেলেও বাচ্চাটা বাঁচবে না। তাছাড়া মেহেকের চোখে খুনের নেশা চড়েছে। প্রিন্স মেহেককে আটকাতে গেলে খারাপ কিছু হয়ে যাবে। তবে মেহেক আজকে যা করেছে তার জন্য ওকে কঠিন শাস্তি দেবে প্রিন্স। এদিকে মেহেক ও সিকান্দার মির্জা প্রিন্সকে রুমের মধ্যে বেঁধে রেখে বাহির থেকে লক করে দেয়। এরপর মুনের রুম খুলে মনকে নিজেদের সাথে নিয়ে যেতে নিলে মুন সিকান্দার মির্জাকে ধাক্কা দিয়ে আবার ওই রুমের মধ্যে গিয়ে ভেতর থেকে লক করে দেয়। মেহেক বোনকে বের হয়ে আসতে বলে। এখানে থাকলে এই লোক ওকে খুন করে ফেলবে সেটাও বলে। সবকিছু শুনেও মন বের হয় না, উল্টো বলে প্রিন্স নয়, মেহেক নিজে সিকান্দার মির্জার কথায় তাকে খুন করে ফেলবে। আর তার এক কথা, সে ভাইয়াকে রেখে কোথাও যাবে না। তাদের সাথে তো আরও আগে যাবে না, তারা খারাপ হয়ে গেছে। মেহেক কিছুক্ষণ বোনকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। সিকান্দার মির্জা বিরক্ত হয়ে বলল। এই মেয়ের জন্য এখন আমরা মারা পড়ব। তাই বলে ওকে রাক্ষসপুরীতে রেখে আমি কোথাও যাব না। আমরা বেঁচে থাকলে ওকে বাঁচাতে পারবো না। সিকান্দার মির্জা এক প্রকার জোর করে মেহেককে নিজের সাথে নিয়ে যায়। বাহিরে গার্ড না থাকায় মেন গেট দিয়ে নির্বিঘ্নে ওরা বের হয়ে গেল। বাহিরে এসে সিকান্দার মির্জা একটা কল করতে গাড়ি এসে পড়ে। মেহেককে জোর করে গাড়িতে উঠে নিজে উঠল। সিকান্দার মির্জা গাড়িতে বসেই তোমার শিকার নিয়ে আসছি বলে কাউকে মেসেজ করে। তার চোখে মুখে হাসি ফুটে উঠল। অন্যদিকে মেহেকের কষ্ট হচ্ছে মনকে এখানে রেখে যেতে। যে বোনকে বাঁচাতে প্রিন্স নামক রাক্ষসটিকে একদিন বিয়ে করেছিল, আজকে সে বোনকে বিপদের মুখে ফেলে চলে যাচ্ছে। সেদিন বোনের জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়েছে, আর আজকে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে। অবশ্য বোনকে সাথে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু বোনের কাছে মেহেকের রাক্ষসটা বেশি প্রিয়। ওর বোন ওকে ভুল বুঝে সিংহের গুহায় রয়ে গেছে। মন কি বুঝতে পারছে না এই লোকটা একটা রাক্ষস? সে যে কোনো মুহূর্তে ওকে খুন করে ফেলতে পারে। আচ্ছা, মনকে আবার দেখতে পাবো তো, নাকি রাক্ষসটা সেই সুযোগই দিবে না, তার আগে কেড়ে নেবে আমার বোনকে? কথাটা ভেবে মেহেকের হৃদয় তোলপাড় শুরু হয়েছে। বোনের জন্য মনটা অস্থির হয়ে পড়বে নাই বা কেন। ফুটফুটে সুন্দর একটা পুতুল জন্ম দিয়ে ওর মা চলে যায় দূর আকাশে। সেদিন মেহেকের কতই বা বয়স, এই 6-7 এর মতো হবে। কিন্তু সে বয়সে ছোট বোনকে কোলে তুলে নেয় পরম যত্নে। মা মারা যাবার পর থেকে পুতুলটিকে আগলে আগলে রেখেছে। সেদিন মেহেকের কচি হাতের পরশ দিয়ে মন নামের পুতুলকে বুকের মধ্যে জাপটে ধরেছে। শত কষ্টের মাঝেও মনকে সামান্য কষ্ট পেতে দেয়নি। মেহেক ছোট থেকে বোনকে মায়ের ভালোবাসা আদর যত্ন দিয়েছে। সেই বোনকে রাক্ষসীপুরীতে রেখে যাবে কিভাবে? তা মনে হলে মেহেক ওর মন শান্ত করতে পারে না। তাছাড়া বেশ কয়েকবার মেহেক গাড়ি থেকে নেমে যেতে চেয়েছে, কিন্তু তার বাবার জন্য গাড়ি থেকে নেমে যেতে পারেনি। মেহেককে গাড়ি থেকে নামতে না দিলে মেহেক জেদ করে সিকান্দার মির্জাকে বলেছে বোনকে রেখে সে যেতে পারবে না। সে চলে গেলে ওই লোক ওর বোনকে মেরে ফেলবে। এই কথা শুনেও সিকান্দার মির্জা ওকে গাড়ি থেকে নামতে দেয়নি। তার কথা হচ্ছে, প্রিন্স যেহেতু জানে তুই মা হবি, তাই তোকে খুঁজে না পাওয়া পর্যন্ত মনকে কিছু করবে না। সেজন্য তোকে চেপে থাকতে হবে।
তুই সেফ থাকলেই না তোর বোনকে বাঁচানোর চেষ্টা করতে পারবি। কিন্তু এখন বোকামি করে গাড়ি থেকে নেমে গেলে প্রিন্সের হাতে ধরা পড়বি, এটা নিশ্চিত। আর ধরা খেলে প্রিন্স যখন জানতে পারবে তুই তার ইমোশন নিয়ে অভিনয় করেছিস, তাহলে তোকে তো মেরেই তাহলে তোকে তো মারবেই সে, সাথে মনকেও। আর তুই তুই নিশ্চয় তা চাস না। বাবার কথা শুনে মেহেক চুপ হয়ে গেছে, কারণ বাবা তো ভুল কিছু বলেনি। অন্যদিকে মন তার বাবা সিকান্দার মির্জা ও মেহেককে সারা শব্দ না পেয়ে রুমের দরজা খুলে বাহিরে উকি দেয়। উকি দিয়ে কাউকে দেখতে না পেয়ে জলদি রুম থেকে বের হয়ে প্রিন্সে যে রুম আটকে রেখেছে সেই রুমের সামনে যায়। মনের মনে হচ্ছে তার ভাগ্য ভালো ছিল, তাই তো প্রিন্স ভাইয়ের রুম বাহির থেকে অটোলক ছিল। মেহেক আপুরা প্রিন্স ভাইকে রুমে বন্দি করে রুম বাহির থেকে তালা দিতে হয়তো ভুলে গেছে। মন কথাগুলো ভেবে জলদি লক খুলে প্রিন্সের রুমে ঢোকে। হাত পা ও মুখ বাঁধা অবস্থায় প্রিন্সকে দেখে মন চমকে ওঠে। অন্যদিকে প্রিন্স এতক্ষণ ধরে বাঁধন খুলে ফেলার চেষ্টা করছিল, কিন্তু পারছে না। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ শুনে সেদিকে তাকে মনকে দেখে সুস্থির নিঃশ্বাস ছাড়ল। এদিকে মন প্রিন্সের কাছে এসে মুখের বাঁধন খুলে দেয়। তারপর যে রশিদে প্রিন্স বাঁধা ছিল তা খুলতে চেষ্টা করে, কিন্তু বাঁধন শক্ত হাতে খুলতে পারছে না। প্রিন্স তা দেখে মনকে কিচেন থেকে ছুরি এনে রশি কাটতে বলল। মন প্রিন্সের কথা শুনে এক মুহূর্ত দেরি না করে কিচেনে গিয়ে ছুরি আনে। প্রিন্স মনকে বলল, অ্যাঞ্জেল, আগে আমার হাতের বাঁধনটা কাটো, তারপর পায়ের বাঁধন আমি একাই কাটতে পারবো। মন প্রিন্সের কথা শুনে হাতের বাঁধন ছুরি দিয়ে কেটে দেয়। প্রিন্স মনের হাত থেকে ছুরি নিয়ে জলদি পায়ের বাঁধন কাটে। এরপর দাঁড়িয়ে হাত পা ঝাড়া দিচ্ছে, কারণ হাত পা শক্ত করে বাঁধার কারণে ঝিরঝির করছে। হাত পা নাড়াতে নাড়াতে মনের দিকে তাকিয়ে বলল, বাচ্চা, তুই ঠিক আছিস? এর মধ্যে বাহির থেকে ভেতরে ঢুকে সিঁড়ির পাশের রুমে প্রিন্সের শব্দ পেয়ে জন ছুটে এসে বলল। প্রিন্স জনের দিকে তাকিয়ে বলল। সিকান্দার মির্জা পালিয়েছে। প্রিন্স বিরক্তিকর দৃষ্টিতে জনের দিকে তাকিয়ে বলে, কিভাবে আবার? মানুষ যেভাবে পালায় সেভাবে। প্রিন্স ইচ্ছে করে জনের কাছে মেহেকের কথা চেপে গেছে, কারণ প্রিন্স চায় না জন বা গার্ডেরা তার দুর্বলতা সম্পর্কে জানতে পারুক। তাছাড়া মেন গেট পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা চেক করলে দেখতে পারবে সিকান্দার মির্জা মেহেককে নিয়ে কোন দিকে গেছে। তার আগে এদিকে ওদিকে ছুটে লাভ হবে না। ওর সন্তানকে সিকান্দার মির্জার কাছ থেকে বাঁচাতে হবে, কারণ সিকান্দার মির্জা মেহেককে এমনি এমনি নিয়ে যায়নি। ওকে এখান থেকে নেওয়ার পেছনে অবশ্যই বড় কোনো উদ্দেশ্য আছে, সে নিশ্চিতই। আর মেহেক যে সেদে সেদে সিকান্দার মির্জার কবলে পড়েছে তা ভেবে প্রিন্সের রাগ উঠে যাচ্ছে। আজকে এই মেয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছে। সিকান্দার মির্জা এমন হারামি যে মেহেককে তার স্মাগলার এবং মাফিয়া গ্রুপের নেতাদের ডেকে নিলামে উঠাতে চেয়েছিল। যে বেশি দামে দিবে মেহেক তার। আর তারা তো নিশ্চয়ই মেহেককে বিয়ে করতে কিনতো না, ওকে দিয়ে দেহ ব্যবসা করাতো বা রক্ষিতা করে রাখতো। প্রিন্স তো সে খবর পেয়েই অল্প সময়ে সিকান্দার মির্জাকে ডাবল টাকা দিয়ে মেহেককে বিয়ে করেছে। যে মেয়ের জন্য সে জীবন বাজি রেখে স্মাগলার ও মাফিয়া নেতাদের সঙ্গে এখনও লড়ে চলছে, আর সেই ওকে বুঝল না। প্রিন্সকে মাফিয়া লিডার হিসেবেই সবাই ভয় পায়। মাফিয়া গ্রুপের মধ্যে যারা ওর বন্ধু ছিল তারা এখন ওর শত্রুতে পরিণত হয়েছে, শুধুমাত্র মেহেকের জন্য। এছাড়া রবিনকে খুন করেছে একমাত্র মেহেকের জন্য। রবিনকে সিকান্দার মির্জা পাঠিয়েছিল। প্রিন্সের প্রতিপক্ষ ডান হাত রবিন ছিল। রবিনের জন্য খুন করা, ধর্ষণ করা কোনো ব্যাপার না। আর রবিনের চোখ মেহেকের দিকে পড়েছিল। মেহেকের সামনে মুখে বোন ডাকলেও মেহেককে এখান থেকে নিয়ে ভোগ করার উদ্দেশ্য ছিল তার। তবে মেহেককে খুন করতো না, রবিনের বসের কোঠায় দিয়ে আসার পরিকল্পনা করেছে। রবিনের বস জানতো সে প্রিন্সের সাম্রাজ্য থেকে মেহেককে নিয়ে তার নিজের কাছে রাখতে পারতো না। কোঠায় রাখলে প্রিন্স মেহেককে খুঁজে বের করতে সহজ হতো না। কিন্তু তারা তো জানে না তাদের প্ল্যান যেখানে শেষ হয় প্রিন্সের প্ল্যান শুরু সেখান থেকে। তাই তো যে রবিন তার স্ত্রীকে ভোগ করতে চেয়েছে, প্রিন্স সেই রবিনকে কুমিরের ভোগের বস্তু বানিয়েছে। আর মেহেক এতটাই বোকা, রবিনের মুখোশের আড়ালে ঘৃণিত মুখটা দেখতে পারেনি। উল্টো ওকে রবিনকে খুন করতে দেখে ভুল বুঝতে পারছে। মেহেককে বাঁচাতে দিনরাত এক করে চলেছে। বাবা, বোন ও মায়ের খুনের সাথে জড়িত সিকান্দার মির্জাকে পর্যন্ত এই বাড়িতে আসার অনুমতি দিয়েছে, আর সেই মেহেক কিনা ওকে ধোকা দিয়েছে। এটা ভাবলে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তবে মন ওদের সাথে যায়নি দেখে কিছুটা স্বস্তি, নাহলে সিকান্দার মির্জা মনকেও বিক্রি করতে দ্বিতীয়বার ভাববে না। প্রিন্স বিড়বিড় করে বলল, এসব ভেবে দেরি করা যাবে না।
কিছুক্ষণ পর প্রিন্স অনেক সময় নিয়ে সিসি ক্যামেরা চেক করছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত সকল ভিডিও ফুটেজ কয়েকবার দেখেছে। সিকান্দার মির্জা মেয়েকে টেনে গেটের বাইরে নিয়ে যায়। গেটের সামনে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে সিকান্দার মির্জা কাকে যেন কল করে। তার কিছুক্ষণের মধ্যেই বাম দিক থেকে একটা গাড়ি আসে। ওরা গাড়িতে ওঠার পর গাড়িটা বাম দিকে না গিয়ে ডান দিকে চলে গেছে। শেষের ভিডিও ফুটেজে কয়েকবার পুশ করে দেখে চমকে ওঠে, কারণ গাড়িটার পেছনের কালো রঙের ক্রস চিহ্ন দেওয়া। এই চিহ্ন তো শুধু কোবরা গ্রুপ ব্যবহার করে। তার মানে মেহেক এখন কোবরা গ্রুপের লিডারের কাছে বন্দী। প্রিন্স বিড়বিড় করে বলছে, মেহেক, এ তুমি কি করলে? আমার কাছ থেকে মুক্তি পেতে গিয়ে কুখ্যাত খুনি, নারী লোভী মাফিয়া ড্যানির হাতে বন্দী হলে। নিজের এবং আমাদের বাচ্চার জীবন হুমকির মুখে ঠেলে দিলে। তোমার এই কাজের জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। এতদিন তুমি আমার হৃদয়ে ভরা ভালোবাসা দেখেছ, ঘৃণা দেখনি, কিন্তু এবার তোমাকে শুধু এখানে আনি, তারপর বুঝতে পারবে প্রিন্সের ঘৃণা কেমন। অন্যদিকে সিকান্দার মির্জা মেহেককে নিয়ে একটা পুরনো বাড়িতে ঢোকে। বাড়ির ভেতরে ঢুকে মেহেককে নিয়ে একটা অপরিষ্কার, নোংরা, ধুলাবালি, মাকড়সার জালে ঘেরা রুমে নিয়ে যায়। রুমের অবস্থা দেখে মেহেকের গা ছমছম করছে। সিকান্দার মির্জা তা খেয়াল না করে মেহেককে রুমের মধ্যে বসিয়ে জরুরি ফোন করবে বলে রুমের বাহিরে আসে। সিকান্দার মির্জা রুমের বাহিরে এসে ড্যানিকে ফোন করে। ওদিকে ড্যানি কল রিসিভ করে বলে, এ হারামজাদা, এই টাইমে ফোন দিস কেন? ড্যানির কথা শুনে সিকান্দার মির্জা আমতা আমতা করে বলল, প্রিন্সের বউকে আপনার জঙ্গলের বাড়িতে নিয়ে আসছি। ড্যানি সিকান্দার মির্জার কথা শুনে খিস্তি মেরে বলল, 2 নম্বর মাল এনে সময় ফোন করে মোটের 12টা বাজে। শালা হারামি 2 লাখ টাকা খরচ করে বিদেশি মাল এনে মাত্র নেশায় লেগেছে। তোর জন্য আমার আজকের রাতটাও নেশা চলে গেছে শালা। আর তোকে তো আগে বলেছি প্রিন্সেসের বউকে এনে কোথাও বন্দি করতে হবে। কখন খবর দিবি, কোথায় কয়দিন রাখতে হবে, তবুও কেন ফোন করিস না শালা? আসলে বস, আমি ভেবেছিলাম আপনি প্ল্যান পরিবর্তন করছেন কিনা। ড্যানি সিকান্দার মির্জার কথা শুনে রেগে বললেন, ওরে হারামি, তোরে চিনি না? তুই আসলে আমাকে ফোন করেছিস আমি যেন মালটা এনেছি শুনে দৌড়ে এসে একটু চেকে দেখিস, সেই সুযোগ তোর পকেটে গরম হোক। কিন্তু তোর যে আশা আপাতত পূরণ হচ্ছে না, কারণ একে এনে টেস্ট করা যাবে না। প্রিন্সেসকে নাকানি চুবানি খাওয়ার হাতিয়ারকে তো আগে ভোগ করা যাবে না। আগে প্রিন্সেসকে শেষ করব, তারপর ওর বউয়ের সাথে বিয়ে ছাড়া বাসর। সিকান্দার মির্জা ড্যানির কথা শুনে বলল, জি বস। ফোন রাখ শালা। কথাটা বলে ফোন না কেটে খাটের এক সাইডে ছুরি মেরে উত্তেজনার বশে বলল, কাম অন ডার্লিং, আমাকে তোমার আদর দিয়ে খুশি করে দাও। এক হারামি ফোনে আমার নেশা কেটে গেছে, আর তোমার গোলাপি পাপড়ির মতো ঠোঁটটি আমাকে নেশাগ্রস্ত করে। তোমার রূপের সাগরে ভাসিয়ে নিয়ে যাও। ওদিকে সিকান্দার মির্জা এইসব কথা শুনে ফোন কেটে দিল। এদিকে মেহেক একা একা বসে থাকতে অস্থির লাগছিল। সেজন্য ওর বাবা কোথায় গেছে তা দেখতে রুম থেকে বের হতে যায়, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাহির থেকে বন্ধ। মেহেক ভিতর থেকে টেনে দরজা খুলতে পারে না। কিছুক্ষণ চেষ্টা করার পর বুঝতে পারে রুমটি বাহির থেকে শক্তভাবে লাগানো। রুমের দরজা খুলতে না পেরে মেহেকের মন ধক করে ওঠে। হঠাৎ তার মাথায় নানান প্রশ্নেরা ভিড় করছে। দরজা বন্ধ কেন? তাকে রেখে বাবা হঠাৎ কোথায় গেল? এখানে আসার সময় খেয়াল করেছে বাড়িটি অনেক পুরনো এবং জঙ্গলের ভিতরে। এখানকার চারপাশের কেমন ভুতুড়ে অবস্থা। ওদের জন্য সম্পূর্ণ অপরিচিত জায়গা এটা। তার মধ্যে বাবা তো বাহিরে গেছে, তার কোনো বিপদ হলো নাকি অন্য কিছু। আচ্ছা, বাবা আবার আমাকে ধোঁকা দিচ্ছে না তো? কিন্তু তা কি করে সম্ভব? হয়তো বাবা এখানে নেটওয়ার্ক না পেয়ে কোনো জরুরি ফোন করতে বাহিরে গেছে, আর আমার সেফটির কথা ভেবে বাহির থেকে লক করে গেছে। মেহেক বিড়বিড় করে কথাগুলো বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। তবে এমন স্যাঁতস্যাঁতে ও অপরিষ্কার রুমে দম বন্ধ লাগছে, কেমন বমি বমি ভাব হচ্ছে। মেহেক একটা বিষয় বুঝতে পারছে না। বেশ কিছুদিন ধরে ওর বমি বমি ভাব হচ্ছে। খাবার দেখলে কেমন গা গুলিয়ে ওঠে, কিন্তু ঝাল ও টক কিছু খেতে ইচ্ছে করে। মেহেক যতদূর জানে এসব প্রেগনেন্সির লক্ষণ, কিন্তু ও তো সত্যি প্রেগনেন্ট না, শুধু প্রিন্সের সাথে প্রেগনেন্সির অভিনয় করছে। তাহলে ওর এমন সমস্যা হচ্ছে কেন? প্রশ্নটা মনে হতে একটা কথা মাথায় আসছে, সে আবার সত্যি সত্যি মা হবে না তো? দূর, যত সব ফাউল চিন্তা করে মাথা নষ্ট না করে মনকে প্রিন্সের কবল থেকে কিভাবে বাঁচাবে তা নিয়ে ভাবা উচিত।
তাছাড়া কে জানে এখানে কতক্ষণ বা কদিন থাকতে হয়। কথাটা ভেবে মেহেক রুমের মধ্যে পায়চারি করছে। এদিকে প্রায় ঘন্টাখানেক পর সিকান্দার মির্জা মেহেকের রুমের দরজা খুলে ভিতরে আসলো। মেহেক দরজা খোলার শব্দ শুনে সেদিকে তাকিয়ে আছে। দরজা খুলে বাবাকে রুমে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তবে তার বাবা এতক্ষণ কোথায় ছিল জানতে চায়। সিকান্দার মির্জা মেয়ের প্রশ্ন শুনে কাছে গিয়ে বলল, মা, রাত অনেক হয়েছে, নিশ্চয় তোর ক্ষুধা পেয়েছে, সেজন্য খাবার আনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। বাবা, আমার ক্ষুধা লাগেনি, তুমি শুধু শুধু কষ্ট করলে। সেটা মনের চিন্তায় মনে হয় না আমার গলা দিয়ে খাবার নামবে। কিন্তু বোকা মেয়ে এটা একবারও ভাবছে না জঙ্গলের ভিতরে তার বাবা খাবার কোথায় পেয়েছে। সিকান্দার মির্জা মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা, এ কথা বলতে তো হবে না। তোকে তোকে খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে, তা না হলে মনকে রাক্ষসপুরী থেকে বাঁচাবি কিভাবে? বাবা, খেতে একদম ইচ্ছে করছে না। সিকান্দার মির্জা মেহেককে খাটে বসিয়ে জোর করে নিজের হাতে খাওয়াচ্ছে। মেহেকের চোখে পানি এসে যায়। তার বাবা তাকে খাওয়াচ্ছে, এটা তো স্বপ্নের মতো। অন্যদিকে প্রিন্স মেহেককে খুঁজতে বের হবে, কিন্তু মনকে একা রেখে রিস্ক নিতে চাচ্ছে না। যখন সময় খারাপ হয় চামচিকাও লাথি মারতে চেষ্টা করে, কিন্তু প্রিন্স সে সুযোগ দিতে চায় না কোনো চামচিকাকে। আর প্রিন্স যেহেতু জানে কোবরার গাড়িতে মেহেককে নিয়ে গেছে, তাহলে অবশ্যই কোবরা মেহেককে ওর কোনো গোপন আস্তানায় লুকিয়ে রাখবে। আর কোবরার সব আস্তানার খবর প্রিন্স জানে। তবে প্রিন্সের মনে হচ্ছে কোবরা মেহেককে ওর পুরনো পোড়া বাড়িতে নিয়ে রাখবে, কারণ ওটা পরিত্যক্ত অবস্থায় আছে বলে কেউ সন্দেহ করবে না। আর কোবরার পুরনো পোড়া বাড়ি শহর থেকে বেশ দূরে। প্রিন্স সেখানে মেহেককে খুঁজতে গিয়ে সকালের আগে ফিরতে পারবে না। আর সম্পূর্ণ রাত গার্ডের ভরসায় মনকে রাখতে চাচ্ছে না। যেহেতু রনিও ওর সাথে যাবে, তাই এখানে মনকে রেখে যেহেতু স্বস্তি পাবে না, প্রিন্স ভেবে রেখেছে মনকে ওর বাংলো বাড়িতে রেখে আসবে। কারণ প্রিন্স ছাড়া ওখানের কথা শুধু 3 জন জানে। তারা হচ্ছে সেলিম মিয়া ও তার স্ত্রী এবং সোনালি। এরা কারা সবার মনে এই প্রশ্ন জাগতে পারে, কারণ প্রিন্স নিজের বিশ্বস্ত গার্ডের ভরসা করছে না, কিন্তু এদের ভরসা করছে। তার মানে 10 বছর আগের কথা। সেলিম মিয়া ও তার স্ত্রী পথে পথে ভিক্ষা করতেন। একদিন মেন রোডে ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করার সময় হঠাৎ সিগন্যাল ছাড়লে গাড়ি চলাচল শুরু করে দিয়েছে। তারা খেয়াল করেনি যে রোডের মাঝে দাঁড়িয়ে আছে। সেদিন গাড়ির সাথে দুজনে অ্যাক্সিডেন্ট করে, আর গাড়িটা ছিল প্রিন্সের। অবশ্য এখানে দুজন ভিক্ষক অ্যাক্সিডেন্ট করেছে তা দেখার সময় কোথায় ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষের। কিন্তু না, সবাই এক নয়। এখনো কিছু মানুষ আছে যারা দিনমজুর অসহায় ভিক্ষুককে মানুষ মনে করে। তার প্রমাণ হচ্ছে প্রিন্সের সেদিন জরুরি মিটিং ছিল বলে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়া সেলিম মিয়া ও তার স্ত্রীকে প্রিন্স তার লোক দিয়ে হসপিটালে ভর্তি করতে পাঠায়। নিজে যেতে পারছে না বলে সেজন্য কোনো অবহেলা না হয় তার জন্য তার লোকদের কড়াভাবে বলেন। এটা জেনেও যে এদের দোষে এরা অ্যাক্সিডেন্ট করেছে। অন্যদিকে ঘণ্টাখানিক পরে মিটিং শেষ হলে প্রিন্স তাদের দেখতে যায়। সেলিম মিয়া মোটামুটি সুস্থ থাকলেও তার স্ত্রীর অবস্থা একটু খারাপ ছিল। তার রক্তের প্রয়োজন হয়, আর তার রক্তের গ্রুপ বি নেগেটিভ ছিল, যা হসপিটালে ব্লাড ব্যাংকে নেই। প্রিন্স ওখানে উপস্থিত ছিল বিধায় সে নিজের রক্ত দেয়। সেলিমের স্ত্রীর অবস্থা উন্নতি হলে প্রিন্স ডাক্তারকে তাদের খেয়াল রাখতে বলে এবং তার সাথে আলাপ না করে ওদের রিলিজ করতে নিষেধ করে। তাদের যেন টাকার জন্য কোনো অযত্ন না হয়, সব খরচ প্রিন্স দেবে তাও বলে যান। 4 দিন পর প্রিন্স নিজে গিয়ে হসপিটালে বিল পরিশোধ করে ওদের রিলিজ করে এবং তাদের হাতে 2 লক্ষ টাকা দেয়। টাকা দিয়ে খেয়ে সেলিম মিয়া কেঁদে বলে, সাহেব, আমাদের টাকা লাগবে না। আপনি রক্ত না দিলে আমার স্ত্রী বাঁচত কিনা আল্লাহ ভালো জানেন। প্রিন্স সেদিন সেলিম মিয়ার কথা শুনে বলল, আমি না থাকলে হয়তো অন্য কেউ থাকতো। তাছাড়া আপনারা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন, তাই আপনাদের চিকিৎসা করানোর দায়িত্ব আমার। প্রিন্সের কথা শুনে সেলিম মিয়া বলে, সাহেব, একজন ভিক্ষুককে নিয়ে সবাই এত ভাবে না। ওখানে তো আরো মানুষ ছিলেন, কিন্তু কেউ তো আসে নাই, কারণ আমরা হলাম বড়লোকদের কাছে জঞ্জাল। আর 1-2টা জঞ্জাল মারা গেলে এই সমাজের কিছু হইতো না। তাছাড়া আপনি ছাড়া অন্য কেউ হলে হয়তো আমাদের ভাগ্যে হসপিটালে চিকিৎসা জুটতো কিনা সন্দেহ। আপনি মানুষটার মনে দয়া বেশি বোঝাই যাচ্ছে। চাচা, আপনি আমাকে ভুল ভাবছেন। আমার মোটেও দয়া বেশি না, বরং সবাই আমাকে নির্দয় বলে চেনে। সেলিম মিয়ার স্ত্রী প্রিন্সের সামনে এসে বলে, সুরমা, এই সাহেবের রে বাজান কসকেন? হে কত বড় মানুষ, তোরে কইছি না আমি?
সেলিম মিয়া স্ত্রীকে কথাটা বলে প্রিন্সের দিকে তাকিয়ে বলে, সাহেব, কিছু মনে করবেন না ওর কথায়। আসলে আমাদের কোনো সন্তান নেই তো, তাই ভালো মানুষ দেখলে ও কখনো কখনো ভুলে বাজান বলে ফেলে। ঠিক আছে, আপনারা ঝগড়া করবেন না, আমাকে বাজান বললে সমস্যা নেই। বুড়িমা, আমাকে বাজান বলতে পারেন। সুরমা সেদিন প্রিন্সের মুখে বুড়িমা শুনে কেঁদে বলে। প্রিন্স সুরমার কথা শুনে মুচকি হাসছে। সেদিন সেলিম মিয়া প্রিন্সের টাকা নেয়নি, বরং হসপিটাল থেকে যাওয়ার অনুমতি চায়। প্রিন্স কৌতূহলবশত জিজ্ঞেস করে, এখন তারা কোথায় যাবে? তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে ওখানে থাকে, তাই আগে ওখানে যাবে। প্রিন্স সেদিন সেলিম মিয়া ও তার স্ত্রীকে যেতে দেয়নি, বরং তাদের নিজের গোপন বাংলো বাড়িতে নিয়ে আসে এবং বলে, আমাকে যেহেতু বাজান বলেছেন, তাই আপনাদের দায়িত্ব আমার। এটা আমার বাড়ি, আজকে থেকে এখানে থাকবেন ও আমার সব কিছু দেখাশোনা করবেন। মাঝে মাঝে আমি এসে আপনাদের সাথে দেখা করে যাব। সেলিম মিয়া ও তার স্ত্রী প্রিন্সের উদারতা দেখে কেঁদে দেয়। তখন থেকে প্রিন্সকে তারা ছেলের মতোই ভালোবাসে। আর এখানে যে সোনালী নামের মানুষটা থাকে, সে হচ্ছে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। সোনালী জানে না কে ওর বাবা মা, কারণ সোনালীকে তার বাবা মা জন্ম হওয়ার 6 মাস পরে এতিমখানার বারান্দায় ছেড়ে চলে যায়। সোনালী ছোট থেকে দেখে আসছে এতিমখানায় তার সাথে সবাই খারাপ ব্যবহার করে, তাকে পাপী ও অভিশপ্ত বলতো। সোনালী তখন বুঝতে পারতো না সে কি পাপ করেছে আর পাপ মানে কি। ওখানে কেউ কিছু করলে সব দোষ সোনালীর হতো, সেজন্য ওকে মাঝে মাঝে শাস্তি পেতে হয়েছে। এতিমখানায় ওর জীবন বিষাদময় হয়ে যায়। তা সহ্য করতে না পেরে 7-8 বছর বয়সে রাগ করে এতিমখানা থেকে পালিয়ে আসে। তারপর থেকে রাস্তায় রাস্তায় কাগজ করাতো, তা বিক্রি করে যা পেত তা দিয়ে ওর চলে যেত। কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে এবং তখন সে বুঝতে পারে সে আর সবার মতো নয়, সে নারী পুরুষের থেকে ভিন্ন। 17 বছরে সোনালীর মাঝে নিজেকে অভিশপ্ত ভাবতে শুরু করে। ওর কাছে জীবন তুচ্ছ মনে হতে থাকে। কাগজ করানো বাদ দিয়ে এক জায়গায় বসে থাকতো, কিন্তু যখন ক্ষুধা ওকে গ্রাস করে সে সময়ে তবে বাঁচার তাগিদে একটু খাবারের আশায় মানুষের দরজার সামনে দাঁড়ায়। কিন্তু কখনো খাবার জুটলেও কখনো কখনো খাবারের বদলে জুটে মার। একদিন ভাগ্যের ফেরে দেখা হয় প্রিন্সের সাথে। প্রিন্স সেদিন ওর মলিন মুখ দেখে কাছে ডাকে, কি হয়েছে জিজ্ঞেস করে। সোনালী কেন যেন প্রিন্সকে দেখে মনে হয় সে ওর জন্য কিছু করতে পারবে, কারণ অন্য কেউ তো কখনো ওর সমস্যার কথা জানতে চায়নি। তাই প্রিন্সকে ওর জীবন কাহিনী বলে। সব শুনে প্রিন্স ওকে কাজ দেয় তার বাংলো বাড়িতে। সে থেকে সোনালীর জীবন বদলে গেছে। আর সোনালী এখানে এসে বুঝতে পেরেছে তার বড় পরিচয় সে মানুষ। প্রিন্স ওকে চাইনিজ, মার্শাল আর্ট, রান্না বান্না, বন্দুক চালাতে শিখিয়েছে। নিজের টাকা পয়সা খরচ করে 1 বছর ট্রেনিং দিয়ে গড়ে তুলেছে সোনালীকে। তবে সোনালী এসব নিয়ে সেলিম মিয়া ও তার স্ত্রীর সাথে গর্ব করে না, বরং সেলিম মিয়া ও তার স্ত্রীর কাজে সাহায্য করে। তারা অসুস্থ হলে সেবা করে। সেলিম মিয়া ও তার স্ত্রী সোনালীকে অনেক ভালোবাসে। আর সেলিম মিয়া ও তার স্ত্রী এবং সোনালী প্রিন্সের কথায় সব কিছু করতে পারবে। তারা মনে করে প্রিন্সের উসিলায় তারা ভালোভাবে বেঁচে আছে। সেজন্য প্রিন্সের এক কথায় তারা নিজেরাও মরতে রাজি আছে। আর এটা প্রিন্স ভালো করেই জানে। সেজন্য এই মুহূর্তে এদের কাছে ছাড়া আর কোনো জায়গায় মনের জন্য সেফ মনে হচ্ছে না, কারণ তারা নিজেদের জীবন দিয়ে হলেও মনকে রক্ষা করবে তা প্রিন্স মাহমুদ জানে। তাছাড়া ওটা প্রিন্সের গোপন আস্তানা বা গা ঢাকা দেওয়ার জায়গা, আর ওখানে মন সবচেয়ে নিরাপদ ও ভালো থাকবে। মন প্রথমে ওখানে যেতে রাজি না হলেও মেহেক ও পুচকের কথা ভেবে রাজি হয়ে যায়। এদিকে প্রিন্স সরাসরি বাংলো বাড়িতে না গিয়ে মনকে নিয়ে শপিং মলে যায় এবং ওখানে আগেই সোনালীকে আসতে বলেছে। প্রিন্স মুনকে কিছু শপিং করতে বলে এবং ইশারায় সোনালীকে দেখিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার যা যা ইচ্ছে নাও, তবে শপিং শেষ হলে সামনে যে মেয়েটাকে দেখছো তার নাম সোনালী, ওর সাথে চলে যাবে। প্রিন্স সোনালীর সাথে সরাসরি কথা না বলে ফোন করে বলে, সোনালী, আজ থেকে তোমার কাজ শুরু হয়ে গেছে। আমার পুতুলকে সামলে রাখার দায়িত্ব দিচ্ছি তোমাদের, বিশেষ করে তোমাকে। একটা কথা মনে রাখবে, এই পুতুল শুধু আমার বোন নয়, আমার বাচ্চা। ওর কিছু যাতে না হয়। সোনালী প্রিন্সের কথা শুনে বলে, স্যার, আপনার আমানত আমি জান দিয়ে হলেও রক্ষা করব। ওর বয়স কম, তোমাদের একটু জ্বালাবে, সহ্য করে নিও। ওর সব কিছু চাওয়ার আগে হাজির করবে। কিছুদিনের জন্য ও তোমাদের সাথে থাকবে। সোনালী প্রিন্সের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারায় বোঝায়, স্যার চিন্তা করবেন না। আর ফোনে বলে, ম্যাডামের কোনো অযত্ন হবে না। প্রিন্স আর সময় নষ্ট না করে শপিং মল থেকে বের হয়ে যায়। প্রিন্স
প্রিন্স নিজে মনকে দিয়ে আসেনি দুই কারণে, এক হাতে বেশি সময় নেই, দুই কোবরা লোক ফলো করতে পারে তাই। প্রিন্স গাড়িতে উঠে রনিকে ফোন করে বলে, আমাদের পেছনে পেছনে আমাদের সিক্রেট গ্রুপের গার্ড নিয়ে এসেছো তো? রনি প্রিন্সের কথা শুনে বলল, বস আমরা আপনার পিছনে আছি, তবে নতুন গাড়িতে করে আসছি যাতে কেউ বুঝতে না পারে এগুলো আপনার গার্ড। গুড। এছাড়া এদের দেখলেও আমার শত্রুপক্ষের চিনার কথা, কারণ বিশেষ প্রয়োজন না হলে ওদের আমি কাজে নামাই না। তাছাড়া ওদের নিয়ে আমার যে একটা সিক্রেট গ্রুপ আছে সেটা তুমি ছাড়া অন্য কেউ জানে না। রনি প্রিন্সের কথা শুনে ফোনে বলল, জি বস। প্রিন্সের জঙ্গলের ভেতর দিয়ে কোবরার পুরনো আস্তানায় পৌঁছতে প্রায় মাঝরাত হয়ে যায়। প্রিন্স তার সিক্রেট গ্রুপদের গার্ডদের নিয়ে বাড়ির পেছন দিয়ে ঢুকে। সামনে কোবরার গার্ডেরা থাকতে পারে তাই সেদিক দিয়ে আসেনি। কিছুক্ষণ পর আস্তে আস্তে বাড়ির ভিতরে যাচ্ছে আর প্রিন্সের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। প্রিন্সের মনে হচ্ছে এখানেই আছে তার সাম্রাজ্যের সম্রাজ্ঞী। প্রিন্সের বুকে ধুক ধুক করছে। আজকে রাত যেখানে মেহেককে নিজের অতীত বলে সারা জীবনের জন্য পাওয়ার আশায় ছিল, সেখানে কি থেকে কি হয়ে গেল। যে রাতটা ভালোবাসার সমুদ্রে সাঁতার কেটে পার করার কথা ছিল তা সব মেহেকের বোকামির জন্য নষ্ট হয়ে গেছে। প্রিন্স এসব ভাবছিল এবং একটু একটু করে এগিয়ে যাচ্ছে। বাড়িটা দেখে বোঝা যাচ্ছে এখানে মানুষের অস্তিত্ব নেই বললেই চলে। তবুও প্রিন্স হতাশ না হয়ে বাড়ির প্রতিটা কোণা চেক করার কথা ভাবছে। প্রিন্স খেয়াল করেছে বাড়িটির ভেতরে বেশ অন্ধকার হয়ে আছে, কেমন ভুতুরে পরিবেশ। তবে এই অন্ধকারের মধ্যে দূর একটা রুমের দরজা হালকা খুলে আছে, সেখান দিয়ে আলো জ্বলতে দেখা যাচ্ছে। যেখানে সম্পূর্ণ বাড়িতে আলোর ছিটে ফোটা নেই, মাত্র একটা রুমে আলো দেখে নিরাশার মাঝে বোধহয় কিছুটা আশার আলো খুঁজে পেয়েছে। প্রিন্স আলো দেখেছে যে রুমে, তাড়াহুড়া করে সে রুমের কাছে গিয়ে দরজা ধাক্কা দেয়। প্রিন্সের ধাক্কায় দরজা পুরোটা খুলে গিয়েছে। রুমের দরজা খুলে গেলে প্রিন্স সামনে তাকিয়ে রুমে কাউকে দেখতে না পেয়ে চমকে ওঠে। কারণ প্রিন্স আলো দেখে ভেবেছিল এখানে তার মেহেক আছে, হয়তো তার প্রাণভোমরাকে আজকে সাথে করে নিয়ে যেতে পারবে। কিন্তু রুমটা খালি দেখে প্রিন্স ভেবে পাচ্ছে না তার অনুমান ভুল হলো কি করে। তার জানা মতে এটাই কোবরার বিশেষ গোপন আস্তানা। এখানে যেহেতু মেহেক নেই, তাহলে তাকে কোথায় রেখেছে? মেহেক, তুমি কেমন আছো? কোথায় রেখেছো ওরা তোমাকে? মেহেক, তুমি এটা কি করলে? এখন যদি তোমার কারণে আমার বাচ্চার কিছু হয় তো কখনো নিজেকে মাফ করতে পারবে? এখন কোথায় গেলে তোমার খোঁজ পাবো? প্রিন্স বিড়বিড় করে কথাগুলো বলতে বলতেই রুমের বাইরে আসে। রুমের বাইরে এসে হঠাৎ কি মনে করে প্রিন্স দৌড়ে আবার রুমে ঢোকে আর তার সাথে কয়েকজন গার্ড রুমে যায়। প্রিন্স ভালো মতো রুমের চারপাশে খেয়াল করে দেখে বিছানার এক পাশে খাবারের প্যাকেট পড়ে আছে। তখন রুম থেকে বের হওয়ার সময় এই প্যাকেটগুলো চোখের সামনে ভেসে উঠেছিল, সেজন্য আবার রুমে এসেছে। প্রিন্স কাছে গিয়ে প্যাকেট নেড়েচেড়ে দেখে বুঝতে পারে এগুলো আগের নয় বরং আজ রাতের। তার মানে সিকান্দার মির্জা মেহেককে এখানেই নিয়ে এসেছে। প্রিন্স তার গার্ডদের বলে বাড়িটার প্রতিটি কোনায় কোনায় চেক করতে। তার মেহেক এখানেই কোথাও আছে। প্রিন্স যে রুমে দাঁড়িয়েছিল সেখানে দেয়ালের প্রতিটা কোনায় কোনায় সে নিজে চেক করছে। রুমের মধ্যে কোথাও গোপন রাস্তা বা আস্তানা আছে কিনা খুঁজে চলছে। প্রিন্স বিছানার চাদর তোষক উঠিয়ে ফ্লোরে ফেলে খাট করে ওখান দিয়ে কোথাও যাওয়ার রাস্তা আছে কিনা। কারণ কোবরা যে পরিমাণ চতুর ও শয়তান, সে হয়তো মেহেককে এখান দিয়ে কোথাও লুকিয়ে রেখেছে। প্রিন্স সবকিছু এলোমেলো করে চেক করতে গিয়ে একটা চিঠি পায়। এখানে চিঠি পাওয়ার অর্থ হচ্ছে কোবরা ইচ্ছে করেই রেখেছে। সে হয়তো প্রিন্স এখানে আসবে সে খবর জানতো। প্রিন্স চিঠিটা খুলে পড়তে শুরু করে। এই প্রিন্স মাহমুদ, তোকে কোবরার আস্তানায় স্বাগতম। আমার নাম দেখে মনে মনে নিশ্চয়ই গালিগালাজ করছিস। অবশ্য করার কথাই। প্রিন্সের সাম্রাজ্যে থেকে তার সম্রাজ্ঞীকে নিয়ে আসা সোজা কথা নয়। আর এসব তো আমি ছাড়া আর কারো করার সাহস হবে না। তা আমি জানি, তোকে কিছু বলতে হবে না। অবশ্য কি করব বল, এক বনে দুই বাঘ থাকতে পারে না। তাছাড়া তোর আগে আমি এই রাস্তায় এসেছি, কিন্তু তুই পরে এসে আমার জায়গা ছিনিয়ে নিয়েছিস। তাই তো তোর কাছ থেকে তোর বউকে ছিনিয়ে আনলাম। আর আমি জানতাম তুই ঠিক এখানে আসবি তোর বউকে খুঁজতে, কিন্তু তুই তো আমাকে চিনিস। আমি শালা জাত হারামি, সুন্দরী মেয়ে ও টাকা হচ্ছে আমার নেশা, তা তো তুই ভালো করেই জানিস। আর শুনেছি তোর বউ নাকি দেখতে পুরো হলিউড নায়িকার মতো, তাই ভাবছি চেখে দেখব, কি বলিস? আর শোন, তোকে শেষ করে তারপর তোর বউয়ের সাথে বাসর করব, চিন্তা করিস না। তবে তুই চাইলে তোর সামনেও বাসর করতে পারি, আমার আবার লজ্জা শরম নেই বললেই চলে। আর আমি তোর মতো সাধু পুরুষও না।
তুই কি জানিস আমি তোর আসার আগেই তোর বউকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছি। আমার আস্তানায় থেকে পারলে তোর বউকে খুঁজে বের করে দেখা। তুই তো আমার থেকেও মাফিয়াদের বড় লিডার। এসব কাজ তো তোর জন্য মামুলি ব্যাপার। প্রিন্স চিঠি পড়ছে আর রাগে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, কিন্তু তবুও আবার চিঠিতে শয়তানটা আর কি কি লিখেছে তা পড়ছে। প্রিন্স শোন, আমার কাছে আরেকটি অপশন আছে। তোর শালিও নাকি আগুন। আচ্ছা তোর কাজ আচ্ছা তোর কচি শালিকে আমার কাছে দিয়ে বউকে নিয়ে যা। অবশ্য আমি কচি বা পাকা খুঁজি না, আমার ভোগের বস্তু হলেই চলে, বুঝলি? তোর চিরশত্রু কোবরা। চিঠিটা পড়ে প্রিন্স হাতের মুঠোয় চিঠিটা মোচড়াতে থাকে। রাগে চোখ লাল টকটকে হয়ে গেছে। প্রিন্স চিৎকার করে বলল, এদিকে। কুত্তার বাচ্চা, কোথায় লুকিয়ে আছিস তুই? আমি জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস। শোন, তুই জাত হারামি হলে আমি তোর বাপ। আমার কলিজায় তোর যে হাত দিয়েছিস সেই হাত আমি কুমির দিয়ে খাওয়াবো। আর তোর চামচা সিকান্দার মির্জার আমার হাত থেকে রক্ষা নেই। প্রিন্সের চিৎকার শুনে রনি দৌড়ে এসে বলে। বস কি হয়েছে? প্রিন্স রনির আওয়াজ শুনে নিজেকে সামলে বলল, আমি ঠিক আছি রনি। কোথাও কোনো গোপন সুড়ঙ্গ বা আস্তানার খোঁজ পেয়েছো? না বস, আমার মনে হচ্ছে ম্যাম এখানে নেই। রনি, আমার কেন যেন মনে হচ্ছে মেহেক এখানে কোথাও আছে। তুমি ওদের আরো ভালো মতো খুঁজতে বলো। রনি প্রিন্সের কথা শুনে গার্ডের কাছে চলে গেল। প্রিন্স কারো আশায় বসে থাকবে না। কোবরা মেহেকের ক্ষতি করার আগে মেহেককে খুঁজে বের করতে হবে। কোবরা যাই বলুক না কেন, প্রিন্স ভালো করে জানে ওকে শেষ না করে কোবরা মেহেকের গায়ে হাত দিবে না। কারণ প্রিন্স বেঁচে থাকলে কোবরার বংশ নির্বংশ করে দেবে। আর প্রিন্সের শক্তি সম্পর্কে কোবরার যথেষ্ট ধারণা আছে। কিন্তু শয়তানটা হয়তো আপাতত মেহেকের গায়ে হাত দিবে না, কিন্তু ওকে নানাভাবে কষ্ট দিবে প্রিন্সকে ঘায়াল করতে। আর মেহেক কষ্ট সহ্য করতে পারলেও ওদের অনাগত সন্তান হয়তো কষ্ট সহ্য করতে পারবে না। সেটাই প্রিন্সের বড় চিন্তা। সেজন্য রুম থেকে বের হয়ে নিজে মেহেককে খুঁজতে থাকে। কোবরা এমনিতে প্রিন্সকে মারতে পারছে না, কয়েকবার মারার চেষ্টা করেও বিফল হয়েছে। তাই তো মেহেককে আটকে প্রিন্সকে দুর্বল করতে চাচ্ছে, যাতে প্রিন্সের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মারতে পারে। কোবরার এর জন্য সিকান্দার মির্জাকে অনেক টাকা দিতে হয়েছে। এদিকে ভোর হয়ে এসেছে। জঙ্গলের মধ্যে থেকে পাখির কিচিমিচির শব্দ ভেসে আসছে। এখনও প্রিন্স মেহেকের কাছে পৌঁছানোর রাস্তা খুঁজে চলছে, কিন্তু পাচ্ছে না। এই বাড়িটিতে মাকড়সার জাল, বাদুড়ের বাসা, ইঁদুর, টিকটিকি এবং আবর্জনা স্তূপ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। এমন পরিবেশে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে মেহেকের এমন শরীরে গতকাল রাতে কি অবস্থা হয়েছে তা ভেবে প্রিন্স অস্থির বোধ করছে। এদিকে মেহেককে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েছে। রনি ও গার্ডদের কথা চিন্তা করে প্রিন্স এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মেহেকের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। রাতে বাবার হাতে খাওয়ার পরেই প্রচণ্ড ঘুম পেয়েছিল। যতদূর মনে পড়ে বাবার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। রাতে তো রুমে লাইট জ্বলছিল, এখন রুম এমন অন্ধকার হয়ে আছে কেন? বাবা কি লাইট অফ করে দিয়েছে? আচ্ছা এখনো সকাল হয়নি। আচ্ছা রাতে ঘুমানোর আগে বেশ গরম লাগছিল, এখন তেমন লাগছে না, বরং কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ইস, এদিকে পেটেও চাপ বাড়ছে। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওয়াশরুমে যাওয়া হয়নি, কিন্তু এখন তো না গিয়ে থাকতে পারছি না। বাবাকে ডাকবো? আচ্ছা ডেকে জিজ্ঞেস করি ওয়াশরুম কোথায়, সে জানে কি না। মেহেক বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে প্রথমে বিছানায় থেকে নেমে দেয়াল ধরে সুইচ খুঁজছে আর তার বাবাকে ডাকছে, কিন্তু তার বাবার কোনো সাড়া শব্দ পাচ্ছে না। মেহেক তবুও বাবাকে ডেকে চলছে আর দেয়াল ধরে ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে একসময় সুইচ বোর্ডে হাত পড়ে, লাইট জ্বলে যায়। হঠাৎ করে রুমের মধ্যে আলোকিত হয়ে যায়। মেহেক চারপাশে তাকিয়ে খেয়াল করে দেখে রাতে যে রুমে ঘুমিয়েছে এটা সেই রুম নয়। পেটের চাপ পড়াতে রুম নিয়ে বেশি কিছু ভাবতে পারছে না। ওয়াশরুমের সন্ধানে আশেপাশে তাকালো মেহেক। ওর ভাগ্য ভালো ছিল বিধায় রুমের মাঝ বরাবর সোজা একটা দরজা, যেটা বেশ বড়, এবং রুমের আরেক সাইডে ছোট একটা দরজা দেখতে পায়। মেহেক বড় দরজার কাছে না গিয়ে ছোট দরজার কাছে যায়, ওটা ওয়াশরুম হবে ভেবে। কাছে গিয়ে দরজা ধাক্কা দেয়। তার ধারণা ঠিক হয়েছে। মেহেক আর কিছু না ভেবে পেট খালি করতে জলদি ওয়াশরুমে ঢুকে যায়। অন্যদিকে প্রিন্স ওর লোক লাগিয়ে কোবরার 1 মাসের আপডেট জানতে চেয়েছে। কোবরা কোথায় কোথায় গিয়েছে, 1 মাসের মধ্যে কার কার সাথে দেখা করেছে, ওর দুর্বলতার সব কিছু 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে বলেছে। অন্যদিকে নিজেও কোবরা কোথায় কোথায় মেহেককে ডাকতে পারে সেই সব জায়গা মার্ক করছে। অন্যদিকে মন সকাল থেকে দুপুর হয়ে গেছে, এখনও কিছু খাচ্ছে না। সোনালি, সেলিম মিয়া ও সুরমা বানু তার পিছনে পিছনে খাবার নিয়ে ঘুরছে,
কিন্তু তার এক কথা, প্রিন্সের সাথে কথা না হওয়া পর্যন্ত সে কিছু মুখে দেবে না, আর তাকে বাহিরে নিয়ে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখাতে হবে। কিন্তু সোনালি মুন ম্যামকে কি করে বোঝাবে? তাদের বস জরুরি কোনো বিষয় না হলে কল দিতে নিষেধ করেছে। বস বলেছেন দরকার হলে সে কল করবেন। তার ছোট ম্যাম এখানে যে কয়দিন আছে সে কয়দিন তো বাড়িতে থেকে কেউ বেরো না হওয়ার করার নির্দেশ দিয়েছে। এজন্যই তো আজ ভোরে বাজারে গিয়ে একসাথে কয়েক মাসের মাছ মাংস নিয়ে আসা হয়েছে। আর এখানে সবজির বাগান থাকার কারণে কাঁচা বাজার নিয়ে ঝামেলা হবে না। কিন্তু ছোট ম্যাম তো প্রথম দিনেই বসের কথা অমান্য করতে উঠে পড়ে লেগেছে, আর বসের সাথে কথা বলতে অস্থির হয়ে গেছে। সোনালি সুরমা বানুর কাছে গিয়ে বলল। চাচি কি করি বলো তো? সুরমা বানু সোনালির কথা শুনে বলে, কি করতে বলমু তাই তো বুঝতে পারছি না রে সোনালি। এর মধ্যে প্রিন্সের কল এলো সোনালির মোবাইলে। সোনালি সুস্থির নিঃশ্বাস ছেড়ে কল রিসিভ করে বলে, জি বস বলুন। প্রিন্স সোনালির কাছে জানতে চায় তারা সবাই ঠিক আছে কিনা, মুন কি করছে। সোনালি প্রিন্সকে বলেন তারা সবাই ঠিক আছে, তবে মুন সকাল থেকে এক কথা বলে চলেছে, প্রিন্স ভাইয়ের সাথে প্রথমে কথা বলবো, তারপর খাবো। প্রিন্স সোনালির কাছে মুন খায়নি শুনে বলে, সোনালি, মুনকে ফোনটা দাও। সোনালি মুনের কাছে এসে ফোনটা দিয়ে বলে, বস, মুন প্রিন্সের ফোন শুনে ছো মেরে সোনালির হাত থেকে মোবাইল নিয়ে বলে, ভাইয়া আপুকে পেয়েছো? আমাদের পুস্কু ঠিক আছে তো? প্রিন্স মুনের কথা শুনে ধমকে বলল, অ্যাঞ্জেল, তোরা পেয়েছিস কি? আমাকে মানুষ বলে মনে হয় না? তোর বোন নিজের বোকামির জন্য আজকে তোর বোনের এবং আমার বাচ্চার জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এখন আবার তোর পাগলামি। আসলে বলতো তোরা চাইছিসটা কি? ভাইয়া তুমি আমাকে বকছো? আমি তো কিছুই করলাম না। পুস্কু আপুর জন্য চিন্তা হচ্ছিল, তাই তো জানতে চেয়েছি। থাক, তোমাকে কিছু বলতে হবে না। পিচ্ছিটার অভিমান হয়েছে। আর আসলেই তো এইসবের মধ্যে তো ওর কোনো দোষ নেই। সরি সোনা, আসলে আমি মানসিকভাবে কিছুটা ডিস্টার্ব ছিলাম তো, এজন্য রাগ উঠে গেছে। ভাইয়া তোর কাছে সরি। মুন প্রিন্সের কথা শুনে চুপ করে আছে। প্রিন্স মুনকে বলল, অ্যাঞ্জেল, তুই আমার সাথে কথা বলবি না? বাচ্চা, তুই এখনো ব্রেকফাস্ট করিসনি কেন? একটু পর তো লাঞ্চ টাইম হয়ে যাবে। মুন তবুও চুপ করে আছে। প্রিন্স আবার বলে, শোন অ্যাঞ্জেল, পুচকু এবং তোর বোন ভালো আছে। ওদের আমার কাছে আনতে একটু সময়ের প্রয়োজন, তাই তো তোর সাথে যখন তখন কথা বলতে পারছি না। এখন তুই যদি এটা না বুঝিস তাহলে আমি কি করব বল? মুন পুচকের কথা শুনে চুপ থাকতে পারল না। প্রিন্সকে বলল, ভাইয়া আমি তোমাকে বিরক্ত করব না, ঠিকমতো খাওয়া দাওয়া করব। সোনালি আপু আন্টি ও আঙ্কেলের কথা শুনবো। এখানে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। তবুও তুমি আপু ও পুস্কুকে তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে এসো। চিন্তা করিস না সোনা, তোর এই প্রিন্স ভাইয়া জলদি ওদের তোর কাছে নিয়ে আসবে। তা আমি জানি তো, আমার ভাইয়া তো রিয়েল হিরো। মুনের কথা শুনে প্রিন্স মনে মনে বলল, তোর কাছে হিরো হলেও তোর বোনের কাছে আমি ভিলেন, তাই তো সে আমাকে ছেড়ে যাওয়ার সময় একবারও আমার কথা ভাবেনি। প্রিন্স মুনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। মুন প্রিন্সের সাথে কথা শেষ হলে সোনালিকে বলল, ইস, ক্ষুধায় পেটের ভিতরের ইঁদুর ডিগবাজি দিচ্ছে, আমাকে জলদি খেতে দাও। সোনালি মনের কথা শুনে মুচকি হেসে টেবিলে খেতে নিয়ে যায়। এদিকে প্রিন্স গতকাল রাত থেকে এখনো পানি ছাড়া আর কিছুই খায়নি। মেহেককে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে যাচ্ছে, তবুও থামছে না। প্রিন্স কোবরার সব আস্তানার সন্ধান পেয়েছে ঘন্টাখানিক আগেই। তার মধ্যে 2 জায়গায় খোঁজ করা হয়ে গেছে, কিন্তু মেহেককে পাওয়া যায়নি। প্রিন্স মন বারবার বলছিল কোবরা মেহেককে ওর পুরাতন পোড়া বাড়িতে কোথাও লুকিয়ে রেখেছে। সেজন্য ভোর পর্যন্ত প্রতিটি কোনায় কোনায় তন্ন করে খুঁজেছে। সারারাত খুঁজেও কোনো গোপন আস্তানার সন্ধান পায়নি। প্রিন্সের চিন্তা হচ্ছে মেহেক কি অবস্থায় আছে তা জানতে না পেরে। প্রিন্স রনিকে নিয়ে গেস্ট রুমে বসে আছে। রনি প্রিন্সকে চুপচাপ বসে থাকতে দেখে বলে, বস কিছু বলবেন? প্রিন্স রনির কথা শুনে ওর দিকে তাকায়। রনি প্রিন্সের তাকানো দেখে আমতা আমতা করে বলে, আমরা তো মেমকে খুঁজতে বের হচ্ছিলাম, কিন্তু আপনি বললেন কথা আছে, এখন কিছু বলছেন না, সেই জন্য জিজ্ঞেস করছি। রনি, সবসময় এক কথা বলা আমার পছন্দ নয়। তোমাকে অনেকবার বলেছি যখন আমরা দুজন একা থাকবো তখন আমাকে বস নয় ভাইয়া বলবে। আর শুনো, আমাদের মেহেককে খোঁজার প্ল্যান চেঞ্জ করতে হবে। প্ল্যান চেঞ্জ করতে হবে? হ্যাঁ, চেঞ্জ করতে হবে। কোবরার সব আস্তানায় খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যাবে। তাছাড়া কোবরা মেহেককে এত সহজে আমাদের হাতে আসতে দিবে না, বরং আমরা ওর কাছে পৌঁছানোর আগেই মেহেককে অন্য জায়গায় সরিয়ে ফেলবে। তাই এমন প্ল্যান করতে হবে যে কোবরা নিজেই মেহেককে আমার হাতে তুলে দেবে। ভাই আপনি কি করতে চান?
প্রিন্স বসা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রনি, তুমি তো জানো আমি কখনো বাচ্চাদের জিম্মি বা আঘাত করি না, কিন্তু এবার আমাকে তাই করতে হবে। রনি প্রিন্সের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিন্স বলতে থাকে, রনি, কোবরার ছেলেকে ও ছোট ভাইকে তুলে আবার এখানে নিয়ে এসো। একটু মেহমানদারি করতে হবে। কোবরাকে বোঝাতে হবে কার কলিজায় হাত দিয়েছে। প্রিন্সের কথা শুনে রনির গলা শুকিয়ে গেছে। রনির অবস্থা থেকে প্রিন্স রেগে বলে, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে কোবরার ভাইরা তোমার ভাইকে তুলে আনতে বলেছি। ভাই, কোবরা আপনার প্ল্যান আগে থেকেই বুঝে সেই মতো কাজ সেরে ফেলেছে। প্রিন্সের কথা শুনে রনি কথাটা বলে। প্রিন্স রনির কথা শুনে বলল, কি? কিন্তু কিভাবে? আমি তো বুঝতে পারছি না ভাই। 1 সপ্তাহ আগেই কোবরার ছেলেও ভাই মালয়েশিয়া গেছে 1 মাসের জন্য। রনি, এই কোবরা তো মনে হয় আদা জল খেয়ে মাঠে নেমেছে। ভাই, তাই তো মনে হচ্ছে। রনি, যত যাই হোক তুমি চোখ কান খোলা রাখবে। কোবরার ছেলে ও ভাই আসা মাত্র তুলে নিয়ে আসবে। আর মালয়েশিয়ায় আমাদের লোকদের কোবরার ভাইয়ের ডিটেলস দিয়ে দাও। সব সময় ওদের উপর নজর রাখতে বলবে, এবং এখন থেকে তুমি কিছুদিন বিজনেসের খেয়াল রাখবে। আমার এই মুহূর্তে বিজনেসের দিকে ঠিকঠাক নজর দেওয়া সম্ভব হবে না। আর বাসার গার্ড ও জনকে মেহেকের বিষয়ে বলবে না। বলতে হলে আমিই পরে বলবো। জি ভাই, আপনি চিন্তা করবেন না। প্রিন্স রনিকে নিয়ে বের হয়ে গেল। আজকে রাতে হয়তো বাড়ি ফেরা হবে না। ওদিকে মেহেক সকাল থেকে রুমের মধ্যে পায়চারি করছে। সকাল হয়েছে তা বুঝতে পারছে এখানে দেয়ালের ঘড়ি টানানো দেখে, কারণ গতকাল রাতে বাড়িতে থেকে পালিয়ে আসার সময় তখন 7টার বেশি বাজে। বাবার হাতে খাওয়ার পর কখন ঘুমিয়ে গেছে মনে নেই, তবে প্রকৃতিটাকে ঘুম থেকে উঠে রুমের মধ্যে অন্ধকার দেখে ভেবেছিল এখনো সকাল হয়নি। রাতে মেহেকের বাবা ওর সাথে ছিল, তা ভেবে বাবাকে অনেকক্ষণ ডাকাডাকি করে। কোনো সারা শব্দ না পেয়ে দেয়ালে ধরে খুঁজে খুঁজে লাইটের সুইচ জ্বালায়। সে সময় দেয়ালের দিকে তাকালে ঘড়িতে 7টা বাজতে দেখে বুঝতে পারে সকাল হয়ে গেছে, যেহেতু গতকাল 7টার পরে বাড়িতে থেকে বের হয়েছে। সে সকাল থেকে এখন বিকেল হয়ে গেছে। এর মধ্যে মেহেক তার বাবার দেখা পায়নি। ওকে যে রুমে রাখা হয়েছে তার জানালা দরজা বাহির থেকে বন্ধ করে রাখা হয়েছে। মেহেক কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এই রুমটা গতকালের রাতের থেকে কিছুটা পরিষ্কার, তবে রুমের মধ্যে কেমন একটা ঘুমট অবস্থা। তবে এই রুমের অবস্থা থেকে মনে হচ্ছে এখানে মানুষের আসা যাওয়া রয়েছে। রুমের একপাশে একটা ওয়াশরুম থাকলেও তাতে কোনো বালতি বা মগ নেই। রুমের মধ্যে খাট, সিঙ্গেল সোফা, টি টেবিল রয়েছে, পানি খাওয়ার জগ ও গ্লাস আছে। এই বিপদের সময় এমন সুযোগ সুবিধা দেখে মেহেক ভাবছে ওর বাবা হয়তো ওকে কোনো হোটেলে নিয়ে এসেছে। মেহেক ঘুমের মধ্যে ছিল, সেজন্য টের পায়নি। এজন্য হয়তো ওর বাবা ওকে জাগায়নি। বাবার ওকে এখানে আনতে না জানি কত কষ্ট হয়েছে। কথাটা ভাবতেই খারাপ লাগছিল। বাবা হয়তো কোথাও গেছে বা পাশের কোনো রুমে আছে, ঘুম ভেঙে গেলে নিশ্চয় ওর রুমে এসে পড়বে। মেহেক রুমের মধ্যে পায়চারি করছে আর ভাবছে। টিকটিক করে ঘড়ির কাঁটা ঘুরছে। সময় সেকেন্ড, মিনিট, ঘন্টা পার হয়ে গেছে। এখনো সিকান্দার মির্জার কোনো খবর নেই। মেহেকের গলা শুকিয়ে আসছে দেখে কয়েকবার ওয়াশরুমের কল থেকে পানি এনে অনিচ্ছা সত্ত্বেও পান করেছে। ওখান থেকে পানি খেয়ে কয়েকবার বমি হয়েছে। ক্ষুধায় পেট পাকাচ্ছে। মেহেকের শরীর দুর্বল হয়ে পড়েছে। দুপুরের পর থেকে কলেও পানি নেই। মেহেক বমি করে এমনিতেই ক্লান্ত হয়ে গেছে। এর মধ্যে না খাওয়ার কারণে শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। মেহেক বুঝতে পারছে না একদিন না খেলে কারো এত খারাপ লাগতে পারে কি করে। আগেও তো বাবার সাথে রাগ করে কতবার না খেয়েছিল, তখন তো এমন লাগেনি। মেহেকের মনে হচ্ছে ক্ষুধায় মারা যাবে।